হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল জ্ঞান প্রতীক বাংলা। মানব দেহকে আমরা সাধারণত একটা সাধারণ মাংসপিণ্ড বা হাড়ের খাঁচা হিসেবেই দেখি। ঠিক। কিন্তু একটু গভীরভাবে বিচার করলে বোঝা যায় এটা আসলে একটা অত্যাধুনিক অটোমেটেড কেমিক্যাল ফ্যাক্টরি। আর আজ আমরা এই ফ্যাক্টরির মূল চালিকা শক্তি অর্থাৎ বিভিন্ন গ্রন্থি বা গ্ল্যান্ডস, হরমোন এবং এনজাইম নিয়ে একেবারে গোড়া থেকে আলোচনা করব। একদম তাই। তবে শুরুতেই আমার একটা লজিক্যাল প্রশ্ন আছে। আমরা তো গ্রন্থি বা গ্ল্যান্ড বলতে শরীরের ভেতরে থাকা ছোট ছোট থলি বুঝি, তাই না? হ্যাঁ, কিন্তু এগুলোকে হঠাৎ ফ্যাক্টরি বলা হচ্ছে কেন? খুব চমৎকার আর ইন্টেলিজেন্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করলেন। এই থলিগুলোকে শুধু সাধারণ স্টোরেজ বা জমা রাখার জায়গা ভাবলে মস্ত বড় ভুল হবে। আচ্ছা। হ্যাঁ, এগুলো আসলেই ভীষণ স্মার্ট এবং অ্যাক্টিভ ফ্যাক্টরি। কারণ এই থলিগুলো থেকে মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক জিনিস তৈরি হয়, হরমোন এবং এনজাইম। বুঝতে পারছি। আর এই দুটি রাসায়নিক পদার্থই ধরুন আপনার কোনো ইমার্জেন্সি থেকে শুরু করে ঘুম, খাওয়া, শারীরিক বৃদ্ধি মানে শরীরের প্রতিটা ছোট বড় কাজ নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে। তাহলে এই ফ্যাক্টরির উৎপাদিত জিনিসগুলোর কাজের ধরনটা আগে আমাদের পরিষ্কার করা দরকার। হরমোন আর এনজাইমের মধ্যে ঠিক পার্থক্যটা কোথায়? পার্থক্যটা খুব মৌলিক। হরমোন হলো এক ধরনের রাসায়নিক বার্তাবাহক বা কেমিক্যাল মেসেঞ্জার। এদের যাতায়াতের জন্য শরীরে কোনো নির্দিষ্ট নালী বা পাইপলাইনের প্রয়োজন হয় না। ও, পাইপ ছাড়াই যায়। ঠিক, এরা তৈরি হওয়ার পর সরাসরি রক্তে মিশে যায়। এরপর রক্তের স্রোতে ভেসে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আপনাদের জানার জন্য একটা দারুণ ইনফরমেশন দিয়ে রাখি। মানবদেহে আবিষ্কৃত একদম প্রথম হরমোনটির নাম হল সিক্রেটিন। সিক্রেটিন, রাইট। আর এনজাইমের ব্যাপারটা? অন্যদিকে এনজাইম কিন্তু কোনো বার্তা দেয় না। এনজাইম হলো এক ধরনের অনুঘটক বা ক্যাটালিস্ট। এতে প্রধান কাজ হলো বড় ও জটিল জিনিসকে ভেঙে সহজ করা। ওই খাবার হজম করার মতো? একদম। আমরা যে খাবার খাই সেই জটিল খাবারকে ভেঙে কেটে বা গলিয়ে হজম করাটাই এনজাইমের কাজ। আচ্ছা, এখানে তো একটা প্রশ্ন আসতেই পারে, হরমোন যদি রক্তে মেশে কাজ করতে পারে, তাহলে এনজাইম কেন রক্তে মেশে না? হুম। আমি যদি লজিক্যালি ভাবি, এনজাইমের কাজ হলো কাটা বা ভাঙা। এখন এই হজম করার এনজাইম যদি সরাসরি আমাদের রক্তনালীতে বইতে শুরু করে, তাহলে তো সেটা রক্তনালীটাকেই গলিয়ে ফেলবে। একদম নিখুঁত ধরেছেন। ব্যাপারটা কি এমন? ধরুন একটা সাধারণ প্লাস্টিকের জলের পাইপে যদি কেউ তীব্র অ্যাসিড ঢেলে দেয়, তাহলে পাইপটাই তো গলে যাবে। একদম পারফেক্ট অ্যানালজি। ঠিক এই কারণে এনজাইম সরাসরি রক্তে মেশে না। যদি মেশত তবে তা আমাদের রক্তনালী বা শরীরের অন্যান্য জরুরি অঙ্গকেই ভেতর থেকে হজম করে ফেলত। বাপরে, মারাত্মক বিপদ! হ্যাঁ, আর এই বিপদ এড়ানোর জন্যই প্রকৃতি এদের যাতায়াতের জন্য সম্পূর্ণ আলাদা একটা পাইপলাইন বা নালী তৈরি করে দিয়েছে, যাকে আমরা ডাক্টস বলি। তার এই নালীর উপস্থিতির উপর ভিত্তি করেই আমরা গ্রন্থিগুলোকে দুটো পরিষ্কার ভাগে ভাগ করতে পারি। রাইট। যেগুলোর নিজস্ব নালী বা পাইপ আছে, সেগুলো বহিঃক্ষরা বা এক্সোক্রাইন গ্রন্থি। আর যেগুলো নালী নেই, যারা সরাসরি রক্তে মেশে, সেগুলো অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন। কনসেপ্টটা একদম জলের মতো পরিষ্কার। যেহেতু এনজাইমের কাজের জন্য নিরাপদ পাইপলাইন দরকার, তাই প্রথমে শরীরের এই পাইপলাইনযুক্ত বা এক্সোক্রাইন গ্রন্থিগুলো কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা। মজার ব্যাপার হলো, আমাদের শরীরের বাইরের দিকটা সুরক্ষিত রাখতে এই গ্রন্থিগুলো একদম ফ্রন্টলাইন প্রহরীর মতো কাজ করে। যেমন ধরুন আমাদের কানের কথা। কানের ভেতরে তো মোমের মতো একটা আঠালো পদার্থ থাকে। ওটাও তো নিশ্চয়ই কোনো গ্রন্থি থেকেই আসে, তাই না? ঠিক ধরেছেন, ওটাই হলো সিরুমিনাস গ্রন্থির কাজ। এই গ্রন্থি অবিরত আঠালো মোম বা ওয়্যাক্স তৈরি করে চলেছে। যাতে ধুলো বালি আটকে যায়। একদম। বাতাসে উড়ে আসা ধুলোবালি, জীবাণু বা ছোট পোকামাকড় কানের সংবেদনশীল পর্দায় পৌঁছানোর আগেই ওই আঠালো মোমে আটকে মারা যায়। কানের ব্যাপারটা বুঝলাম, কিন্তু চোখের ক্ষেত্রে তো লজিকটা আলাদা হওয়া উচিত। চোখ তো সবসময় খোলা থাকে। তার সুরক্ষা কিভাবে হয়? চোখের সুরক্ষার মেকানিজমটা আরও বেশি সফিস্টিকেটেড। এর দায়িত্বে আছে ল্যাক্রিমাল গ্রন্থি। ল্যাক্রিমাল? হ্যাঁ, এটি প্রতিনিয়ত জল বা কান্না তৈরি করে। কিন্তু খেয়াল রাখবেন, এই জল সাধারণ কোনো নোনতা জল নয়। এর মধ্যে লাইসোজাইম নামক একটি অত্যন্ত শক্তিশালী এনজাইম থাকে। অ্যান্টিব্যাকটেরিয়াল সলিউশনের মতো? ঠিক তাই। যখনই বাতাসে ভেসে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া আমাদের চোখে ঢোকে, এই লাইসোজাইম এনজাইমটি সরাসরি সেই ব্যাকটেরিয়ার বাইরের দেয়াল গলিয়ে তাদের মেরে ফেলে। ওয়াও! আর চোখ ধুয়ে যাওয়ার পর যে অতিরিক্ত জলটা তৈরি হয়,
সেটা চোখের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা থাকে, যাকে বলে পাংটাম। কিন্তু এখানে একটা ব্যাপার আমি রিলেট করতে পারছি। সকালে ঘুম থেকে উঠলে চোখের কোণে যে ময়লা জমে থাকে সেটাও কি এই প্রক্রিয়ারই কোনো অংশ? হ্যাঁ, তবে ওটা আসে মেবোমিয়ান নামে আর একটা গ্রন্থি থেকে। এর কাজ হলো এক ধরনের বিশেষ তিল তৈরি করা, যা চোখকে সবসময় আর্দ্র রাখে। আচ্ছা, তেলের মতো। দিনের বেলায় আমরা পলক ফেলি বলে তেলটা চোখে ছড়িয়ে যায়, কিন্তু রাতে যখন ঘুমাই পলক তো পড়ে না, ফলে সেই তেলটা শুকিয়ে সকালে চোখের কোণে ময়লা হিসেবে জমে থাকে। ত্বকের ক্ষেত্রেও তো আমরা তিলের উপস্থিতি দেখি, বিশেষ করে অয়েলি ত্বকে। ত্বকের নিচে থাকে সিবাম গ্রন্থি। এটি ত্বককে তেল তেলে রাখে। পশু পাখিদের ক্ষেত্রে এটি ভীষণ সক্রিয়, যার ফলে তাদের পালক অনেকটাই ওয়াটারপ্রুফ থাকে। ও, তাই জল দাঁড়ায় না? একদম। কিন্তু মানুষদের ক্ষেত্রে এই সিবাম যদি অতিরিক্ত তৈরি হয়, তখন ত্বকের রোমকূপগুলো বন্ধ হয়ে যায়, আর তখনই ব্রণ বা অ্যাকনের সমস্যা দেখা দেয়। তো এতক্ষণ আমরা বাইরের রক্ষীদের কথা জানলাম। এবার যদি ভেতরের গ্যাস্ট্রিক ফ্যাক্টরির দিকে তাকাই, পাকস্থলীর ভেতরে খাবার ভাঙার জন্য ঠিক কী এনজাইম কাজ করে? পাকস্থলীর জঠর গ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস হল পাচনতন্ত্রের ইঞ্জিন। এখানে মূলত দুটি গুরুত্বপূর্ণ এনজাইম থাকে, রেনিন এবং পেপসিন। আচ্ছা। রেনিনের স্পেসিফিক কাজ হল দুধের প্রোটিন হজম করা। বাচ্চাদের শরীরে এটা বেশি থাকে, কারণ তারা দুধ বেশি খায়। আর পেপসিন? আমি যদি প্রোটিনকে একটা জট পাকানো সুতোর বল হিসেবে কল্পনা করি, তাহলে পেপসিন কি সেই কাঁচি যা সুতোকে কাটে? একদম পারফেক্ট তুলনা। পেপসিন কাঁচির মতোই কাজ করে। এটি প্রোটিনকে কেটে সহজ উপাদানে পরিণত করে, যাকে পেপটন বলা হয়। এগুলো ঠিকমতো কাজ না করলেই গ্যাস্ট্রিকের সমস্যা হয়। পাকস্থলীর ঠিক পরেই তো রয়েছে লিভার, শরীরের সবচেয়ে বড় বহিঃক্ষরা গ্রন্থি। লিভারকে শুধু একটা গ্রন্থি বলা তো ভুল হবে, এটা একটা আস্ত ফ্যাক্টরি। আস্ত একটা মেগা সিটি বলতে পারেন। এর ওজন প্রায় ১.৫ থেকে ২ কেজি। লিভার মূলত হেপাটিক কোষ দিয়ে তৈরি। আর এর সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হল এর কোষ বিভাজন বা সেল ডিভিশন শরীরের যে কোনো অঙ্গের চেয়ে দ্রুত হয়। আমি শুনেছি লিভার নাকি নিজেকে ১০০% আবার তৈরি করতে পারে। হ্যাঁ, একদম। আমি যদি এটাকে রাস্তার মোড়ের সাথে তুলনা করি, ধরুন রাস্তার কোনো অংশ ভেঙে গেল, লিভার কি বাইরের ইঞ্জিনিয়ার ডাকে না, নিজেই সারিয়ে ফেলে? ঠিক তাই। রাতারাতি সে নিজেই নিজের রাস্তা সারিয়ে ফেলে। এটি কিন্তু আমাদের মস্তিষ্কের কোষের ঠিক উল্টো, যা একবার নষ্ট হলে আর তৈরি হয় না। দারুণ সুপার পাওয়ার। কিন্তু লিভার যে এত উল্টোপাল্টা কেমিক্যাল বা অ্যালকোহল সহ্য করছে, এর নিজস্ব কোনো সিকিউরিটি সিস্টেম নেই? অবশ্যই আছে। এদের বলা হয় কুপফার কোষ। শরীরে বিষ বা অতিরিক্ত অ্যালকোহল গেলে এরা আক্রমণ করে নষ্ট করে দেয়। ও আচ্ছা। এই কারণেই ফরেনসিক বা পোস্টমর্টমে বিষক্রিয়া চেক করতে ডাক্তাররা কিন্তু পাকস্থলী নয়, লিভারের এই কোষগুলোই পরীক্ষা করেন। এটা তো প্রাপ্তবয়স্কদের কথা, কিন্তু জন্মের আগে ভ্রূণ অবস্থায় তো বাচ্চার হাড়ে রক্ত তৈরি হয় না, তখন রক্ত আসে কোথা থেকে? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তখন লিভারের ভেতরের মেজোড্রম কলা রক্ত তৈরি করে। এছাড়া লিভার কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করে। অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রাখে। লিভারের মতো এত বড় একটা ফ্যাক্টরি, সে তো নিজে নিজে কাজ করতে পারে না। এত বড় ফ্যাক্টরির সব কাজ পরিচালনা করার জন্য তো একজন ম্যানেজার দরকার। নির্দেশ দেয় কে? ঠিক এখান থেকেই আমাদের অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্রন্থির আলোচনা শুরু হচ্ছে। কারণ নির্দেশ দেওয়ার কাজটা এরাই করে। আচ্ছা। এই পুরো সিস্টেমের একজন সিইও আছে, আর সে হলো মস্তিষ্কের মাঝখানে থাকা হাইপোথ্যালামাস। শরীরের তাপমাত্রা, তৃষ্ণা, ক্ষুধা এবং আবেগ নিয়ন্ত্রণ করে। আবেগও নিয়ন্ত্রণ করে? তার মানে আমাদের মন খারাপ বা আনন্দ, এটাও কেমিক্যাল প্রসেস? একদম। আবেগের জন্য হাইপোথ্যালামাস মূলত ৪টে বিশেষ রসায়ন ছাড়ে। মনে রাখার ট্রিক হল ডোজ বা ডোজ। ডোজ মানে DOSE? হ্যাঁ, ডি থেকে ডোপামিন, যা জেতার আনন্দ দেয়। ও থেকে অক্সিটোসিন, যা ভালোবাসা বা আলিঙ্গনের অনুভূতি তৈরি করে। আর S আর E? এস থেকে সেরোটোনিন, যা মুড ঠিক রাখে। আর ই থেকে এন্ডরফিন, যা হলো প্রাকৃতিক পেইনকিলার। কসরত করলে পেশির ব্যথা ভুলিয়ে দিতে এটা বের হয়। তাহলে কি সিইও মানে হাইপোথ্যালামাস একাই সব কাজ করে? না, সিইওর ঠিক নিচেই আছে মাস্টার অপারেটর, পিটুইটারি গ্রন্থি। মটরের দানার মতো ছোট, ওজন মাত্র ০.৬ গ্রাম। এত ছোট গ্রন্থি এত কাজ করে? এর কাজগুলো মনে রাখব কিভাবে? এর জন্য ফর্মুলা হল ফ্ল্যাট পেগ। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল
টিএসএইচ, যা থাইরয়েডকে নির্দেশ দেয়, প্রোল্যাকটিন, যা মায়ের দুধ তৈরি করে। গ্রোথ হরমোনও কি এখান থেকেই আসে? একদম। গ্রোথ হরমোন বেশি হলে অতিকায় বা অ্যাক্রোমেগালি হয়, আর কম হলে বামনত্ব হয়। আর আছে এডিএইচ, যা জলের ভারসাম্য ঠিক রাখে। তার মানে হাইপোথ্যালামাস নির্দেশ দেয় আর পিটুইটারি কাজ করে? হ্যাঁ, পিটুইটারি নিজে সিদ্ধান্ত নেয় না, শুধু হাইপোথ্যালামাসের নিউরো হরমোনের নির্দেশ বাকি শরীরে পৌঁছে দেয়। মস্তিষ্ক থেকে কাজ তো নিয়ন্ত্রিত হলো, কিন্তু আমাদের দৈনন্দিন রুটিন বা ঘুমকে নিয়ন্ত্রণ করে? এর জন্য আছে শরীরের সবচেয়ে ছোট গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি, মাত্র ৫ থেকে ৮ মিলিমিটার। একে মস্তিষ্কের তৃতীয় চোখ বলা হয়। তৃতীয় চোখ, এটা কি আলো বুঝতে পারে? হ্যাঁ, ট্রিক হল পিএম অ্যালার্ম। পি থেকে পিনিয়াল, এম থেকে মেলাটোনিন। মেলাটোনিন হল ঘুমের হরমোন বা অন্ধকারের হরমোন। আচ্ছা, মানে অন্ধকার হলে ঘুম পায়? ঠিক, কিন্তু রাতে যখন আমরা মোবাইল স্ক্রিনের আলো চোখে দিই, তখন এটি তৈরি হতে বাধা পায়, ফলে ঘুমের চক্র নষ্ট হয়। মহিলাদের মাসিক চক্রের সময়ও এটি রুটিন নিয়ন্ত্রণ করে। ঘুমের মেকানিজম তো বুঝলাম, এবার গলার গ্রন্থির কথায় আসি। থাইরয়েড। হ্যাঁ, গলায় থাকে এইচ আকৃতির সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, থাইরয়েড। আয়োডিনের অভাবে এটি ফুলে গিয়ে গলগণ্ড হয়, আর বাচ্চাদের মানসিক বিকাশ আটকে গিয়ে ক্রেটিনিজম হয়। আচ্ছা, আমাদের শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য কিভাবে বজায় থাকে? এখানেও কি থাইরয়েডের ভূমিকা আছে? খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। চলুন এটাকে একটা ফিক্সড ডিপোজিট বা এফডির উদাহরণ দিয়ে বুঝি। আচ্ছা, বলুন। থাইরয়েড থেকে ক্যালসিটোনিন বেরোয়, যা রক্তের অতিরিক্ত ক্যালসিয়ামকে হাড়ে নিয়ে ফিক্সড ডিপোজিট করে রাখে। তাহলে লজিক অনুযায়ী রক্তে ক্যালসিয়াম কমে গেলে অন্য কোনো হরমোন ওই এটিএম থেকে টাকা তোলার মতো ক্যালসিয়াম তুলে আনে? একদম তাই। কাজটা করে থাইরয়েডের পিছনে থাকা 4টি ছোট প্যারাথাইরয়েড গ্রন্থি। এখান থেকে প্যারাথরমোন বের হয়। ক্যালসিয়াম কমে গেলে এটি সারের এফডি থেকে ক্যালসিয়াম তুলে আবার রক্তে ফিরিয়ে আনে। একেবারে সিস বা দোলনার মতন ব্যালেন্স। দারুণ কনসেপ্ট। আচ্ছা, রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ বা অগ্নাশয়ের কাজটা কি? অগ্নাশয় বা প্যাংক্রিয়াস হল শরীরের একমাত্র মিশ্র গ্রন্থি। এর বহিঃক্ষরা অংশ থেকে পাচক এনজাইম বের হয়, যেমন লাইপেজ, অ্যামাইলেজ আর ট্রিপসিন। ট্রিপসিন প্রোটিনকে পেপটাইডে ভাঙে। আর অন্তঃক্ষরা অংশটা? ওটাকে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সুগার নিয়ন্ত্রণের কাজটা এখান থেকেই হয়। ট্রিক হল বিগ এজি। বিগ এজি? এটা কিভাবে কাজ করে? বি আর আই মানে বিটা কোষ থেকে ইনসুলিন বের হয়, যা অতিরিক্ত সুগারকে কোষের ভেতর ঠেলে সুগার কমায়। এর অভাবেই ডায়াবেটিস হয়। আর এ আর জি? আলফা কোষ থেকে গ্লুকাগন বের হয়। মানুষ ক্ষুধার্ত থাকলে এটি লিভারের জমানো সুগার রক্তে ফিরিয়ে আনে। খুব লজিক্যাল। এবার একটা কথায় আসি। ওই যে নির্জন রাস্তায় হঠাৎ খেপা কুকুর তাড়া করল, তখন তো ভাবার সময় নেই শরীর কি করবে। এই ইমার্জেন্সির জন্য কিডনির ওপরে টুপির মতো বসে আছে অ্যাড্রিনাল গ্রন্থি। সেকেন্ডের মধ্যে রক্তে অ্যাড্রিনালিন হরমোন ভাসিয়ে দেবে। একে করো বা মরো হরমোন বা 3F রুল বলে। ফিয়ার, ফাইট, ফ্লাইট। এটা কি একটা ওভাররাইড সুইচের মতো কাজ করে? একদম। সাথে সাথে হজম বন্ধ করে দেয়, সব রক্ত পায়ের পেশিতে পাঠায় দৌড়ানোর জন্য, হার্টবিট বাড়ায়, আর চোখের মনি বড় করে দেয় বিপদের পরিষ্কার ছবি দেখার জন্য। বাইরের বিপদ থেকে বাঁচার উপায় জানলাম, কিন্তু ভেতরের ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে লড়ার সিস্টেম কি? বুকের মাঝখানে থাকে থাইমাস গ্রন্থি। এটা ইমিউনিটি ট্রেনিং সেন্টার। এখান থেকে থাইমোসিন হরমোন বেরোয়, যা টি লিম্ফোসাইটস নামক সৈনিক তৈরি করে। কিন্তু বয়স্করা এত সহজে অসুস্থ হয়ে পড়েন কেন, যদি ট্রেনিং সেন্টার থেকেই থাকে? এর পেছনে বিবর্তনীয় কারণ আছে। থাইমাস বয়সের সাথে ছোট হতে থাকে। যৌবনে এটি সবচেয়ে বড় থাকে, তাই ইমিউনিটি সবচেয়ে স্ট্রং। বৃদ্ধ বয়সে এটি কুঁচকে যায়, কারণ যৌবনের পর প্রকৃতি তার শক্তি ইমিউনিটি থেকে সরিয়ে প্রজনন গ্রন্থিগুলোর দিকে পাঠিয়ে দেয়, যাতে প্রজাতির বিস্তার হয়। জনন গ্রন্থি বা গোনাডস, এগুলোর কাজ কি? পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন বেরোয়, যা গলার আওয়াজ ভারী করা বা দাড়িগোফ গজানোর জন্য দায়ী। আর মহিলাদের ক্ষেত্রে? ডিম্বাশয় বা ওভারি থেকে 3টি হরমোন বেরোয়। ইস্ট্রোজেন মাসিক চক্র নিয়ন্ত্রণ করে, প্রোজেস্টেরন গর্ভাবস্থার জন্য শরীর তৈরি করে, আর রিল্যাক্সিন ডেলিভারির সময় পেশি রিল্যাক্স করে, যাতে জন্মদান সহজ হয়। চমৎকার। তো আলোচনার শেষে পুরো বিষয়টা একবার কুইক রিভিশন করে নিই। আমরা দেখলাম কিভাবে শরীর এনজাইমের মাধ্যমে খাবার ভাঙছে,
লিভারে শক্তি জমাচ্ছে, হাইপোথ্যালামাস ও পিটুইটারির মাধ্যমে সিস্টেম কন্ট্রোল করছে এবং বিপদের সময় অ্যাড্রিনালিনের সাহায্যে জীবন বাঁচাচ্ছে। সবটাই এক স্বয়ংক্রিয় কেমিক্যাল ফ্যাক্টরির কাজ। একদমই তাই। আর আজকের এই অসাধারণ আলোচনা থেকে যাওয়ার আগে আপনাদের ভাবার জন্য একটা প্রশ্ন ছুড়ে দিই। আমরা তো জানতাম আমাদের শরীর কিভাবে রাসায়নিক বার্তার মাধ্যমে নিজে নিজেই সিদ্ধান্ত নেয়। কিন্তু একবার ভাবুন, আমাদের চিন্তাভাবনা বা স্ট্রেস কি সরাসরি এই কেমিক্যাল ফ্যাক্টরির প্রোডাকশন বদলে দিতে পারে? মন এবং হরমোনের এই অদৃশ্য কানেকশনটা নিয়ে একটু ভেবে দেখবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। কনসেপ্টগুলো পরিষ্কার হলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরের ক্লাসে।